আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি সাউথ নোয়াপাড়া হাই স্কুলের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার নিপা। আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে এলাম। আমার ক্লাসটি হবে ক্লাস 6-এর বিজ্ঞান বিষয়ের উপর। বিজ্ঞান বিষয়ে যে ত্রয়োদশ অধ্যায়টি আছে খাদ্য ও পুষ্টি, এই অধ্যায়ের শেষ টপিক নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আমার গত ক্লাসে এই খাদ্যের উপাদান, খাদ্যের প্রকারভেদ, তারপর ভিটামিন, এই ক্যালোরি ভিটামিন এসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এই অধ্যায়টির উপর। তো আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে যে খনিজ লবণ ও পানি, যে টপিকটি আছে সেই টপিকের উপর, খনিজ লবণের এই টপিকটির উপর তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এই যে খনিজ লবণ, আমরা প্রথমে জেনে নিই খনিজ লবণটা কি। যে খনিজ লবণের এর অভাবে আমাদের শরীরে গলগণ্ড, রক্তশূন্যতা, রক্ত স্বল্পতা যেসব রোগ দেখা যায়, তো এইসব রোগ কিন্তু এই খনিজ লবণের অভাবেই কিন্তু দেখা যায়। তো দেখো, খনিজ লবণের অভাবে তাদের কি হয়, এই মানুষের শরীরে কি হয়, মানুষের এইসব রোগ সৃষ্টি করে। তো ভাত ও তরকারির সাথে কিন্তু আমরা লবণ খাই। লবণ ছাড়া কিন্তু আমরা কি কোনো জিনিসই খাই না, কোনো তরকারি কিংবা কোনো নাস্তায়, এমনকি নাস্তা পর্যন্তই কি লবণ ছাড়া খাই না। তো তাছাড়াও আমাদের দেহের জন্য আরো কয়েক প্রকার লবণ প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সচরাচর যে লবণটা খেয়ে থাকি প্রতিদিন নিত্যদিন তরকারির সাথে, সেই লবণটি ছাড়াও কিন্তু আমাদের দেহে কিছু কয়েক প্রকার লবণ প্রয়োজন হয়। তো দেখো, দেহ কোষ ও দেহের তাপ উপাদানের জন্য যেমন রক্ত, এনজাইম, হরমোন ইত্যাদি খনিজ লবণ খুবই দরকারি। তো খনিজ লবণ দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ, যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা এসব নিয়ন্ত্রণেও কি করে সহায়তা করে এই খনিজ লবণই। তো হাড়, এনজাইম ও হরমোন গঠনের জন্য এটি একটি অপরিহার্য উপাদান। তো দেখো, আমাদের দেহে যে গঠন হয়, একটি দেহের গঠন হয়, দেহের অভ্যন্তরীণ কাজ যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা এসব নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমাদের এই খনিজ লবণটা খুবই দরকারি একটি উপাদান। তো আমাদের যে দেহে হাড়, এনজাইম ও হরমোনের যে একটা গঠন প্রণালী আছে, এটির জন্য কিন্তু একটা অপরিহার্য উপাদান হচ্ছে এই খনিজ লবণ। তো উদ্ভিদ মাটি থেকে সরাসরি কি করে খনিজ লবণ শোষণ করে। তো আমরা প্রতিদিন যে শাকসবজি, ফলমূল খাই, এ থেকে কিন্তু আমরা প্রয়োজনীয় খনিজ লবণটা পেয়ে থাকি। তো আমাদের দেহের ওজনের 1% পরিমাণে লবণ থাকে। এই উপাদানগুলো হলো কি ফসফরাস, তারপর পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন ও ম্যাগনেসিয়াম। তো এছাড়া লোহা, আয়োডিন, দস্তা, তারপর তামা ইত্যাদি খনিজ লবণ কি করে আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে কি হয় দরকার হয়। তো এগুলো অভাব ঘটলে কিন্তু দেহের মারাত্মক একটা সমস্যা দেখা যায়, যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে কি করে আয়োডাইড লবণটা তৈরি করা হয়। তো গলগণ্ড রোধে কিন্তু এই আয়োডিন যুক্ত লবণটাই কি খাওয়া উচিত। তো দেখো, এই খনিজ লবণের উপর আমাদের দেহে কি কি নিয়ন্ত্রণ করে, যেমন কি এই ফসফরাস, তারপর তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এইসব কিন্তু এই উপাদানগুলো কিন্তু আমাদের শরীর নিয়ন্ত্রণ করে এই খনিজ লবণের মাধ্যমে। তারপর আমাদের দেহে যেগুলো আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ কিন্তু আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে দরকার। তো এই হলো কি খনিজ লবণ। তো তোমাদের বইয়ে একটি চার্ট দেওয়া আছে যে কোন কোন খনিজ লবণ কোন কোন খাদ্য থেকে আসে, কোন কোন খাদ্যের উৎস কোন কোন খনিজ লবণ, এবং তার প্রয়োজনীয়তা আমাদের দেহে এর প্রয়োজনীয়তাটা কি। তো দেখো, প্রথমে আসো আমি ক্যালসিয়ামে যাই। তো ক্যালসিয়াম কোত্থেকে আসে, ক্যালসিয়াম কি যেসব খাদ্য থেকে আসে সেগুলো হচ্ছে দুধ, মাংস ও সবুজ শাকসবজি, এসব থেকে কিন্তু আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। তো এটা কি আমাদের দেহের কি প্রয়োজনীয়তা করে, দেখো দাঁত ও হাড়ের সুস্থতায়, রক্ত জমাট বাড়তে ও স্নায়ু ব্যবস্থার সুস্থ কাজ সম্পাদন করতে কিন্তু এই ক্যালসিয়ামই
আমাদের দেহে এই প্রয়োজনীয় ভূমিকাটা রাখে। তারপর আসে তোমাদের কি ফসফরাস লবণ। এই ফসফরাস লবণটা কোন খাদ্য থেকে আসে? এই ফসফরাস লবণ এই তোমার দুধ, এই মাংস, ডিম, ডাল ও সবুজ শাকসবজি থেকে আসে। তো এটা আমাদের দেহের কি কাজ করে দেখো, সুস্থ দাঁত ও হাড়ের জন্য আমরা কি এই ফসফরাস লবণটা এই ফসফরাস লবণের প্রয়োজন হয়ে থাকে। তো তারপর আসো লোহা। লোহার উৎস হচ্ছে মাংস, ফল, সবুজ শাকসবজি থেকে। আমরা যে যে আমাদের শরীরে যে লোহা, তো এগুলা কি, এগুলা হচ্ছে মাংস, ফল ও সবুজ শাকসবজি থেকেই আসে। তো এটা কি করে, রক্তের লাল যে কণিকাটা আছে সেটি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে। যে আমাদের রক্তের যে একটা লাল একটু বর্ণ আছে, লাল একটি কণিকা আছে, সেটা বৃদ্ধি করতে কিন্তু রক্ত স্বল্পতা দূর করে। তো তারপর আসো লোহার পর আসো আয়োডিন। আয়োডিনটা কোত্থেকে আসে? সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ এবং মাছের তেল, এসব থেকে কিন্তু আমরা এই আয়োডিনটা পেয়ে থাকি। তো এই আয়োডিনটা আমাদের শরীরে কি ভূমিকা রাখে দেখো, এই আয়োডিনটাকে থাইরয়েড গ্রন্থির কাজ সুস্থভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ কি করে মুক্ত রাখে। মানে থাইরয়েড যে গ্রন্থিটা আছে আমাদের শরীরে, সেটার কাজ সুস্থভাবে সুন্দরভাবে ওটা কি সম্পাদন করে মাধ্যমে কি করে আমাদের যে গলগণ্ড একটা রোগ হয়ে থাকে, ওই গলগণ্ড রোগটা থেকে আমাদেরকে মুক্ত রাখে। তারপর আসো সোডিয়াম। সোডিয়ামের উৎস হচ্ছে তোমার সাধারণ কি লবণ, নোনা ইলিশ, পানির ও নোনতা বিস্কুট। পনির বা নোনতা বিস্কুট থেকে কিংবা সাধারণ লবণ থেকে বা নোনা ইলিশ থেকে কিন্তু আমরা এই সোডিয়ামটা পেয়ে থাকি। তো এটা আমাদের শরীরে কি ভূমিকা রাখে দেখো, দেহের অধিকাংশ কোষে এবং দেহরসের এই জন্য কি হয়, এর স্বল্পতা দেহে আড়ষ্ট ভাব আনে। যে দেহের যে অধিকাংশ কোষ এবং দেহরসের জন্য যে একটা স্বল্পতা দেহে আসে, সেটা হচ্ছে কি আড়ষ্ট ভাবটা আনে। তো এইভাবে আসে কি ম্যাগনেসিয়াম, তোমার ক্লোরিন, তারপর পটাশিয়াম। তো দেখো ম্যাগনেসিয়ামটা আসে কোত্থেকে? ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে সবুজ শাকসবজি, আর ক্লোরিনের উৎস হচ্ছে খাবার লবণ, তারপর পটাশিয়ামের উৎস হচ্ছে মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজি। তো এগুলা কিন্তু, এগুলোর কাজও কিন্তু তোমাদের বই আছে, তোমাদের বইয়ে কিন্তু এই চারটা অনেক বড় করে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এই হলো আজকে আমার কি খনিজ লবণ, খনিজ লবণ সম্বন্ধে তোমাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়া। খনিজ লবণ কি বললাম, খনিজ লবণ এমন একটি উপাদান যেটির অভাবে আমাদের দেহে দুটি রোগ হয়ে থাকে, একটি হচ্ছে গলগণ্ড আর একটি হচ্ছে রক্ত স্বল্পতা। এই গলগণ্ড আর রক্ত স্বল্পতা কি হয়ে থাকে, খনিজ লবণের অভাবেই কিন্তু আমাদের দেহে রোগ সৃষ্টি করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।